বাজেট পেশ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে। কিন্তু এটা বিজেপির পার্টি অফিস নয় যে বিজেপির রাজনীতি এখানে চলে। মানুষের জানবার অধিকার আছে, আমরা কি কাজ করছি, মানুষের জানবার অধিকার আছে, অর্থনৈতিক পরিস্থিতি কি আছে, আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না? একটা বাজেট পড়তে দিতে চান না? কি কথা বলবেন? বক্তৃতা বলবেন? এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি। আপনারা বসুন, অ্যাসেম্বলি। ঠিক আছে, আপনারা বসুন, প্লিজ বসুন। কেয়ারের অফিসার, দে শুড রিমেম্বার 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট, 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে নেব। আর ক্ষমতা থাকলে বাজেটের পরে তুমি বলবে, বাজেটের আগে নয়। যতক্ষণ সে স্লোগান চলবে বলবেন না, কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যাক। ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে, বাংলা মায়ের বিরুদ্ধে মানুষ দেখুক যে কতখানি বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো এরা চায় না, অ্যান্টি বাঙালি, রাজ্য বিরোধী, এদের অ্যাটিটিউড মানুষ দেখুক। বসুন বসুন বসুন, আপনাদের ইউ উইল হ্যাভ ইউর ওন টার্ন। যখন আপনারা বাজেটের যখন আলোচনা হবে, আলোচনায় নিশ্চয়ই অংশগ্রহণ করবেন, আপনাদের বক্তব্য রাখবেন। এইভাবে ইন্টারাপ্ট না করাটাই বেটার আমার মনে হয়। প্লিজ প্লিজ। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। গতকাল রাজ্য বিধানসভায় বাজেট পেশ ছিল 24-25-এ। সেই বাজেট যখন পেশ হচ্ছিল, বাজেট পেশ করছিল, সেই সময় দেখা যাচ্ছিল বিরোধী দল যারা আছে, বিরোধীরা খুব হই হট্টগোল করছিলেন। সেই সময় দেখা যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের সামনেই তিনি বেশ কিছু বক্তব্য রাখছেন এবং রেগে গেছেন, এবং রেগে গিয়ে তিনি এই কথাই বলছেন যে এই রকম হট্টগোল করার কি আছে, পরবর্তীকালে যখন তাদের সময় আসবে তারা সেই প্রতিবাদ করতে পারবে। তার মানে সেই সময় বাজেট পেশের সময় সাধারণত আমরা এর আগে কখনো খুব একটা দেখিনি যে রাজ্যসভায় বা সংসদে যে বিরোধীরা সেই বাজেট পেশের সময় খুব একটা হই হট্টগোল করে। কিন্তু যাই হোক, এখানে হই হট্টগোল হচ্ছিল, সেই ক্ষেত্রে বাধ্য হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রাখেন। তিনি যথেষ্ট পরিমাণ রেগে যান। এবার আসি যে এই আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের যখন বেশ কিছু প্রকল্প ঘোষণা করলেন রাজ্য বাজেটে, বেশ কিছু প্রকল্প, সেটা কিন্তু আমরা আগেই জানতাম যে মোটামুটি ভোট এসে গেছে, 24-এর নির্বাচন খুব কাছেই। সেই সময় যখন বাজেট পেশ হবে সেটা জনমুখী হবে, সেটা আমরা আশা করেই ছিলাম যে এরম ধরনের হবে। সেই ক্ষেত্রে তিনি বেশ কিছু ঘোষণা করলেন। সেটা কি, যে 50 দিনের কাজের মানে কর্মশ্রী একটা প্রকল্প চালু করেছেন। 100 দিনের কাজ যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তারই আরেকটা প্রকল্প রাজ্য চালু করতে চাইছে, কর্মশ্রী। সেটা কিন্তু মে মাসের পর সমস্তই। লক্ষ্মীর ভাণ্ডার কি করলেন, 500 টাকা যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছিলেন সেটাকে 1000 টাকা করা হলো, সেটাও কিন্তু মে মাসের পর। বেকারত্ব সম্বন্ধে কি আছে, যে বেকারত্ব সম্বন্ধে একটা অদ্ভুত কথা বলা হয় বাজেটে। সেটা কি বলা হয়, আসলে কত পার্সেন্টেজ এখানে বেকার আছে সেটা না বলে বলা হলো যে 3% বেকারত্ব কম সারা দেশের তুলনায়। এটা একটা ইঙ্গিত, মানে একটা গা ঢাকা দেওয়ার একটা ব্যবস্থা বলে মনে হয়েছে। আসলে এখানে বেকার সমস্যা কত পার্সেন্ট সেটা না বলে খালি সারা দেশের সঙ্গে তুলনা করা হয়েছে। যদি সেইটাই করা হয় তাহলে আরও অনেক কিছু তুলনা করতে হবে দেশের যে সারা দেশ আছে তার সঙ্গে। যেমন 4% ডিএ বাড়িয়েছে,
তা সেই ক্ষেত্রে কিন্তু বলা হলো না এখনো 32% বাকি আছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে ফারাকটা 32%। সিভিক ভলেন্টিয়ার মানে ভিলেজ পুলিশ এবং দেখা যাচ্ছে গ্রিন পুলিশ, এদের জন্য 1000 টাকা বাড়িয়েছেন। ভালো, এগুলো সমস্ত কিন্তু জনমুখী প্রকল্পই আছে, এর মধ্যে আমাদের কোনো বিরোধ নেই, কারণ গরিব মানুষের টাকা বাড়বে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সেটা গতবার ঘোষণা হয়েছিল, কিন্তু সেই ক্রেডিট কার্ড করতে গিয়ে যে কি হবে, কিভাবে করবে, তার কোনো নির্দেশ কিন্তু পরবর্তী যে 1 বছর কেটে গেল পরিষ্কারভাবে কিন্তু জানানো নেই সেই ভবিষ্যৎ কার্ডের কি হয়েছে। সেই ক্ষেত্রে আবারও ঘোষণা হলো ভবিষ্যৎ কার্ডের, সেটা কি যে এই মুহূর্তে যে ভবিষ্যৎ কার্ড আবারও চলবে, তারা নাকি 2 লক্ষ ভবিষ্যৎ কার্ড দিয়েছে, এবার আবারও চালু হচ্ছে, সেখানে 4% সুদ খালি লাগবে, তার মানে সুদটা অনেক কমানো আছে, অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে বেকার যুবকদের, তাদের ঋণ দেওয়া হবে। আর জনজাতিদের জন্য কি হচ্ছে, জনজাতিদের ভাতা ছিল 1000 টাকা, সেটাকে করা হয়েছে 1200 টাকা। কিন্তু অদ্ভুতভাবেই কিছুদিন আগে বিধানসভাতে আমরা কি দেখলাম বিধায়কদের ভাতা বাড়ল 40,000 টাকার উপরে। সেটা ভাবলে কিরকম লাগছে না, তাদের ভাতা বাড়ল 40,000 টাকা, আর এখানে দেখা যাচ্ছে যে জনজাতি বা মৎস্যজীবীদের 2 মাসের জন্য 5,000 টাকা দেওয়া হচ্ছে অনুদান। তা এবার চিন্তা করুন যে এই যে ফারাকটা নিজেদের যে বিধায়কদের টাকা এত বাড়লো, সেই ক্ষেত্রে এটা সামঞ্জস্য আছে কি, এটা আছে কি? কিন্তু তার থেকেও আমাদের আরেকটা চিন্তা আছে যে এই যে সমস্ত অর্থনৈতিক প্রকল্পগুলো চালু হবে, সেখানে তো সেই টাকা লেনদেন হবে, সেই টাকা কাদের মাধ্যমে লেনদেন হবে? এই রকম শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, এদের দ্বারাই তো, এরকম লোকের দ্বারাই তো সেখানে তো আবারও দুর্নীতি হবে। সেইটাই সন্দেহ, আরো যত টাকার ব্যাপার আসবে, যত টাকা লেনদেনের ব্যাপার আসবে, সেটা কিন্তু ততই মানুষের মনে এখন আতঙ্ক যে সেই টাকা কি আমি পাবো আদৌ, নাকি তাতেও কাটমানি যাবে, সেখানেও টাকা কাটা যাবে, সেইটা নিয়ে একটা সন্দেহ আছে, ভীষণভাবে সন্দেহ আছে যে এই টাকা সেইভাবে ব্যবহৃত হবে কিনা। যদি বলেন কেন, এই যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড হয়েছে, গত বছর ঘোষণা হয়েছে, তার কোনো ডিক্লারেশন নেই, কিন্তু কোথায় কারা পেয়েছে, কত পেয়েছে, খালি সংখ্যায় বলা হচ্ছে যে এত লক্ষ। দেখা যাবে কোনো নেতাকে ধরে কাটমানি দিয়ে সেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সে হয়তো করেছে বা পেয়েছে, কিন্তু আমার জানা এই মুহূর্তে কোনো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কাছাকাছি আমি দেখতে পাইনি, আপাতত দেখতে পাইনি। কারণ দেখতে পাবো কি করে যদি মাত্র 2 লক্ষ পেয়ে থাকে? আর কার জন্য, যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য বরাদ্দ টাকাটা কত, সেটা দেখতে হবে। সেখানে দেখা যাবে হিসেবে মিলছে না। তা এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড 4% সুদে পাওয়া যাবে বেকার যুবক যুবতীর জন্য। আমাদের মনে হয়েছে পরবর্তীকালে, যেহেতু গত বছর এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটাকে ঘোষণা করা হয়েছিল, বিস্তারিত কাগজে বিজ্ঞাপন দিয়ে সমস্ত বেকার যুবক যুবতীদের জানানোর দরকার, যারা ব্যবসা করতে চায়, যারা দাঁড়াতে চায়, তাদের সম্পূর্ণভাবে অবহিত করা। সেটা কোনো দলীয় কর্মীদের দ্বারা নয়, দলীয় কর্মীদের দ্বারা হলে সেখানেই যাবে গন্ডগোল সবচেয়ে বেশি, সেখানেই কাটমানি যাবে। এটা সরকারিভাবে সরকারের আধিকারিকদের দ্বারা যদি করা হয়, তবে তারা সুবিধা পেতে পারে। যেমন আপনারা দিদিকে বলো প্রোগ্রাম করছেন বা কোনো মেসেজ পাঠাচ্ছেন কোনো ফোনে, সেই রকমই কেন ফোনে যুবক যুবতীদের এই মেসেজটা পাঠানো হচ্ছে না? হলে তো জিনিসটা আরো সুবিধা হয়, তারা সরাসরি যোগাযোগ করতে পারে। তবে প্রত্যেকেরই দরকার আছে রোজগার, তারা অবশ্যই করবে। তাদের এই মুহূর্তে হাত পা বাঁধা, তাদের হাতে টাকা নেই, যদি এই সুযোগ পায় অবশ্যই করবে। একটা জিনিস লক্ষ্য করলাম,
যে স্থায়ী ব্যবস্থা, কিন্তু যে রোজগারের স্থায়ী ব্যবস্থার কোনো ব্যবস্থা করা হয়নি। কোনো কারখানা হচ্ছে, কোনো বিশ্বে বিরাট প্রজেক্ট তৈরি হচ্ছে। এই যে সৌরভ গাঙ্গুলি স্পেনে ঘোষণা করলেন যে তিনি এখানে কারখানা করবেন, তার কোনো কথা কি শুনতে পাচ্ছেন? আর আমরা কিন্তু দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম না যে এখানে সেই সৌরভ গাঙ্গুলির কারখানার কথা হচ্ছে, যে এখানে এক কারখানা হবে, এখানে এই এত টাকা ইনভেস্ট করবেন এবং তাতে এত লোকের চাকরি হবে, তার অনুসারী শিল্প হবে, এত লোক তাতে চাকরি করতে পারবে, যুবক যুবতীরা তারা নির্ভরশীল হবে। সেই কথা কিন্তু একবারও ঘোষণা নেই। খালি ভাতার কথা আছে, ভাতার কথা আছে, কিন্তু এই কথা কিন্তু কোথাও নেই। সমস্ত যে শিল্পের কথা বলছে, চাকরির কথা বলছে, 5 লক্ষ চাকরি হবে, 2 লক্ষ হয়ে গেছে। সে জানি না কোথায় 5 লক্ষ নাকি মানে সরকারি চাকরি হবে। যদি সরকারি চাকরি হতো 5 লক্ষ, তাহলে তো ভালো। সরকারির এত পোস্ট আছে, 5 লক্ষ এই মুহূর্তে বাকি, তাহলে কি করে সরকারটা চলছে? 5 লক্ষ যদি চাকরি দেওয়ার জায়গায় থাকে এই মুহূর্তে, তাহলে এতদিন ধরে সরকারটা চলছে কি করে? এটা আমাদের মনে একটা সন্দেহ হয়েছে যে এখনো 3 লক্ষ বাকি আছে, সেই চাকরি নাকি হবে। আমাদের সর্বশেষ যেটা মনে হয়েছে, সম্পূর্ণ ভোটের দিকে তাকিয়েই এই বাজেট তৈরি করা হয়েছে, কারণ সবই রাখা হয়েছে প্রস্তাব আকারে, প্রস্তাব রাখা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য বারবার সেটাই বলেছেন, এর প্রস্তাব হলেই সেটা ঘোষণা হয় না, সম্পূর্ণ কার্যকরী হয় না। এই মুহূর্তে যেহেতু আমরা জানি যে সারা রাজ্যে দুর্নীতি সাংঘাতিকভাবে ছেয়ে ফেলেছে, নানান দুর্নীতি, সেটা ঢাকতেই কি এই মনোমোহিনী জনসাধারণের দিকে তাকিয়ে এই বাজেট পেশ? আমাদের সেটাই মনে হচ্ছে। এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত দিন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।